হাই, আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি তার নাম হচ্ছে দি টিচার্স ডায়েরি। এটি একটি থাই রোমান্টিক ড্রামা মুভি। সাধারণ প্রেম কাহিনী নিয়ে মুভি তো অনেক দেখেছেন, তাই না? তাই চলুন আজ একটু ডিফারেন্ট এক প্রেমের কাহিনী দেখুন। একটা প্রাইমারি স্কুল টিচার, একটা কম বয়সী স্কুল ম্যাডাম, কয়েকজন হারামি স্টুডেন্ট আর একটা রহস্যজনক ডায়েরি। এই সব কিছু মিলিয়ে মুভিটিতে যা যা ঘটে তা সত্যিই মুভির গল্পটাকে পুরো একদম জমিয়ে দেয়। মুভিটি যেমন রোমান্টিক তেমন আবার ফানিও। তাই কোনো কথা হবে না, আমার উপর ভরসা রেখে মুভিটি শেষ পর্যন্ত দেখে যান। এতটা মজা পাবেন যে ভিডিও দেখতে দেখতে কখন যে শেষ হয়ে যাবে আপনি টেরই পাবেন না। তো কাহিনীবাজি অনেক হয়েছে, চলুন এবার শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একজন টিচার ও একজন শিক্ষিকাকে দেখতে পাই। এ হচ্ছে জোসেফ, সে আজকে এই স্কুলে অ্যাসেম্বলি টিচার হিসেবে চাকরি নিতে এসেছে। আর এ হচ্ছে মোনালিসা, অনেক স্মার্ট। মোনালিসা এই স্কুলে অনেক আগে থেকেই টিচার হিসেবে চাকরি করে, কিন্তু বর্তমানে মোনালিসা তার হাতে একটি ট্যাটু এঁকেছে। তাই প্রিন্সিপাল তাকে অফিসে ডেকে তার হাত থেকে সেই ট্যাটুটা রিমুভ করতে বলে, কারণ প্রিন্সিপাল মনে করে মোনালিসার হাতে থাকা সেই ট্যাটু বাচ্চাদের উপরে খারাপ প্রভাব ফেলবে। বাট মোনালিসা কিছুতেই সেই ট্যাটু রিমুভ করতে রাজি হচ্ছে না। তাই প্রিন্সিপাল তাকে একটি প্রত্যন্ত অঞ্চলের বোর্ড হাউস স্কুলে ট্রান্সফার করে দেওয়ার ভয় দেখায়। এটা শুনে মোনালিসা রাগ করে প্রিন্সিপালকে বলে, ওকে সমস্যা নেই, সবকিছু গুছিয়ে নিতে আমাকে মাত্র 2 দিন সময় দিন। ব্যাস, পরের সিনে দেখি মোনালিসা বোর্ড হাউস স্কুলে ট্রান্সফার নিয়ে গাড়ি বস্তা সব গাড়িতে তুলতেছে। তার মানে মোনালিসা স্কুল ছাড়তে রাজি, বাট ট্যাটু রিমুভ করতে রাজি নয়। এদিকে জোসেফ প্রিন্সিপালকে বলে সেই স্কুলে অ্যাসেম্বলি টিচার হিসেবে জয়েন করতে চাই, বাট প্রিন্সিপাল বলে আমাদের স্কুলে অলরেডি একজন অ্যাসেম্বলি টিচার আছেই, তাই এখন আর সেটার প্রয়োজন নেই। তখন জোসেফ বলে, ঠিক আছে, তাহলে আমাকে সহকারী শিক্ষক পোস্টে নিয়োগ দিন, আমি যে কোনো পোস্টে জব করতে পারবো। আসলে এই সময়টাতে জোসেফের একটা চাকরির খুব প্রয়োজন, তাই সে বারবার রিকোয়েস্ট করাতে শেষমেশ প্রিন্সিপাল তাকেও বোর্ড হাউস স্কুলে টিচার হিসেবে জয়েন করতে বলে। এরপর জোসেফ সেই বোর্ড হাউস স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে মোনালিসাও তার বান্ধবী অ্যানিকে নিয়ে ট্রান্সফার করে দেওয়া বোর্ড হাউস স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এভাবেই উঁচু নিচু পাহাড়ি রাস্তা পার হয়ে তারা একটি লেকের কাছে চলে আসে। এরপর সেখান থেকে বোটে করে লেকের একদম শেষ প্রান্তে এসে সেই বোর্ড হাউস স্কুলে পৌঁছে যায়। আসলে এই বোর্ড হাউস স্কুলটি শহর থেকে অনেক দূরে প্রত্যন্ত এক এলাকায়। এখানে আধুনিকতার বিন্দু মাত্র কোনো ছোঁয়া নেই, তাই একটা ফোন করতে হলে তাদের পুরো লেক ঘুরে ঘুরে সিগন্যাল খুঁজতে হয়। তো মোনালিসা স্কুলটা ঘুরে ঘুরে দেখছিল, ঠিক তখনই অ্যানি তাকে ডাক দেয়। আর আজকে প্রথম দিনের স্মৃতি হিসেবে অ্যানি মোনালিসার সঙ্গে একটি সেলফি তোলে, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল বাঁকা থাকায় ফটোতে অ্যানির সঙ্গে শুধুমাত্র মোনালিসার হাত এবং ট্যাটুটা দেখা যাচ্ছে। তাই এটা নিয়ে দুজনে একটু মজা করে। অন্যদিকে জোসেফও ওই একই বোর্ড হাউস স্কুলেই আসে। আমি জানি এখন আপনার মাথায় প্রশ্ন এসেছে যে মোনালিসা আর জোসেফ তো একই স্কুলে এসেছে, তবুও তাদের দেখা হচ্ছে না কেন? কি তাই তো? আসলে বর্তমান সময়ে জোসেফ এই বোর্ড হাউস স্কুলে এসেছে, আর মোনালিসা এসেছে আজ থেকে 1 বছর আগে। অর্থাৎ একটু আগে মোনালিসার যে ঘটনাগুলো দেখানো হলো সেটা ছিল 1 বছর আগের ঘটনা। তার মানে কি দাঁড়ালো, মোনালিসা জোসেফের 1 বছর আগে এই স্কুলে এসেছিল, কিন্তু বর্তমানে সে এই স্কুল থেকে ট্রান্সফার নিয়ে চলে গেছে বলেই প্রিন্সিপাল জোসেফকে এই স্কুলে পাঠিয়েছে। কি এবার ক্লিয়ার তো? ওকে। তো জোসেফ ভিতরে এসে দেখে স্কুলে একটাও ছাত্র নেই। যেহেতু আজকেই জোসেফের চাকরির প্রথম দিন, তাই দায়িত্বে ফাঁকি না দিয়ে ফাঁকা ক্লাসেই টিচারের দায়িত্ব পালন করতে শুরু করে। এমন সময় ব্ল্যাকবোর্ডে লেখার জন্য চক খুঁজতে গেলে জোসেফ সেখানে একটা ডায়েরি খুঁজে পায়। আসলে এই ডায়েরিটি ছিল মোনালিসার। আজ থেকে 1 বছর আগে এই বোর্ড হাউস থেকে নেওয়া সমস্ত অভিজ্ঞতা মোনালিসা এই ডায়েরিতে লিখে রাখতো। কিন্তু বর্তমানে ডায়েরিটি দেখতে গিয়ে জোসেফ হঠাৎ করে ডায়েরির পিছনে একটা মাকড়সা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর মাকড়সাটিকে ফেলে দিয়ে জোসেফ ডায়েরিটি পড়তে শুরু করলে দেখে মোনালিসা লিখেছে 16ই মে 2011 সালে এই বোর্ড হাউসে আমার প্রথম দিন। আর এই প্রথম দিনেই আমি বুঝতে পেরেছি এই বোর্ড হাউস স্কুলে ট্রান্সফার করে দেওয়ার কথা শুনলে সবাই ভয় কেন পেত। আমার মনে হয় এখানে আমি মারা গেলে কেউ আমার দেহ খুঁজে পাওয়ার আগেই আমি আবার পুনর্জন্ম গ্রহণ করব। ব্যাস, এটা পড়া মাত্রই জোসেফ ভয় পেয়ে ডায়েরিটি বন্ধ করে ফেলে। তারপর ছাত্রদের অপেক্ষায় থাকতে থাকতে একটা সময় ঘুমিয়েই পড়ে। কিন্তু এটা তো আর ঘুমের জায়গা না, তাই ঘুমের ঘরে একটু নড়তেই ধ্যাম করে পড়ে যায়। জোসেফ এবার বিরক্ত হয়ে বোর্ড হাউস থেকে চিৎকার করে ছাত্রদের স্কুলে আসার জন্য ডাকতে থাকে, কিন্তু এই নির্জন এলাকায় কেউ তার ডাক শোনে না। তাই জোসেফ এবার একা একা বোট চালিয়ে নদীর ঘাটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এটাও তো সে পারে না, তাই আকাম একটা হয়েই যায়, মানে হাত ভেঙে যায় আর কি। এরপর জোসেফ আর কোনো উপায় না পেয়ে বসে বসে মোনালিসার ডায়েরিটাই আবার পড়তে শুরু করে। আর এখান থেকে সিন চলে আসে আবার 1 বছর অতীতে। আমরা
আমরা দেখি মোনালিসা এই বোর্ড হাউসে থাকার সময় রাতে ব্যাটারি দিয়ে একটা আলো জ্বালাতো, এরপর তারা সেই একটা আলো দিয়েই রাতে কাজ করতো। কিন্তু হঠাৎ করে অ্যানি দেখে তাদের ট্যাপ দিয়ে পানি পড়ছে না, তাই মোনালিসা অ্যানিকে আঙ্গুল দিয়ে ট্যাপের মুখটা পরিষ্কার করে দিতে বলে। তো মোনালিসার কথা শুনে অ্যানি যেই না ট্যাপে আঙ্গুল দেয় তখনই সেখান থেকে একটা মরা টিকটিকি বেরিয়ে আসে। এটা দেখে ভয়ে দুজনেই চিৎকার করে ওঠে। এরপর থেকে ট্যাপের পানি বাদ দিয়ে তারা দুজনে লেকের পানিতেই গোসল করতে শুরু করে। কিন্তু লেকের পানিতে গোসল করতে গিয়ে মোনালিসার শরীরে র্যাশ বের হয়। এসবে চিন্তিত হয়ে মোনালিসা রাতে তার ডায়েরিতে লেখে, এখানে সবকিছুই অনেক অসুবিধার, খাবার পানি নেই, কথা বলার জন্য নেটওয়ার্ক নেই, তাই আমি আমার প্রিয় মানুষগুলোকে খুব মিস করছি। তো বর্তমানে জোসেফ মোনালিসার ডায়েরি পড়ার পরে সকালে ভয়ে ভয়ে আঙ্গুল দিয়ে সেই ট্যাপের মুখটা পরিষ্কার করে দেয়। ঠিক তখনই সেখান দিয়ে একটা বোট যেতে দেখে জোসেফ এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি সেই বোটে থাকা মানুষটিকে ডাকতে শুরু করে। একটু পরে একটা মহিলা বোটটি নিয়ে জোসেফের কাছে আসে। জোসেফ মহিলাটিকে বলে, আচ্ছা এই স্কুলে ছাত্রছাত্রী আসে না কেন? মহিলাটি বলে, তুমি কি নতুন? জোসেফ হ্যাঁ বললে মহিলাটি বলে, ওরা তো মনে হয় জানেই না যে স্কুলে শিক্ষক এসেছে। ব্যাস, জোসেফ এরপর মহিলাটির সাহায্য নিয়ে ছাত্রছাত্রী খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর পুরো এলাকা ঘুরে ঘুরে অনেক কষ্টে জোসেফ 4 জন স্টুডেন্টকে ডেকে আনতে পারে। কিন্তু মোনালিসা 1 বছর আগে জোসেফের থেকেও বেশি, মোট 7 জন স্টুডেন্টকে ডেকে নিয়ে এসেছিল। এরপর ক্লাস নেওয়ার সময় হাতের অঙ্গভঙ্গি দেখিয়ে সবাইকে নিজের নাম বলেছিল, কারণ মোনালিসা মনে করে এতে বাচ্চারা তার নামটা ভালো করে মনে রাখতে পারবে। এসব শুনে অ্যানি নিজের নাম বলতে গিয়ে একটু বেশি অঙ্গভঙ্গি দেখাতে শুরু করে। তাই মোনালিসা অ্যানিকে থামিয়ে দিয়ে তার ছাত্রছাত্রীদেরকেও একইভাবে নিজেদের নাম বলতে বলে। আর ঠিক একইভাবে মোনালিসার শেখানো অঙ্গভঙ্গি দিয়ে ছাত্রছাত্রীরা এবার জোসেফকে নিজেদের নাম বলতে শুরু করে। তো এদের এমন অঙ্গভঙ্গি দেখে জোসেফ অবাক হয়ে বলে, নাম বলার সময় এমন করতেছো কেন? গুড্ডু সিং নামের পিচ্চি তখন মোনালিসার মতো করে বলে, স্যার এতে আমার নামটা আপনার ভালো মনে থাকবে। এটা বলেই বাকি সবাই বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি দেখিয়ে নিজেদের নাম বলে। এরপর আসে মিস টুনির পালা। তো মিস টুনি বলে, স্যার আমার নাম মিস টুনি, আমি 3য় শ্রেণীতে পড়ি, আর আমি একজন অভিনেত্রী হতে চাই। এই বলে টুনি জোসেফকে একটু অভিনয়ও করে দেখায়। শাবাশ। জোসেফ মনে মনে বলতেছে, এমন অভিনয় দেখলে লোকে টিভিটাই ভেঙে ফেলবে। এরপর আসে জোসেফের পালা। সবাই মিলে জোসেফকেও একইভাবে তার নাম বলতে বলে। তো বাচ্চাদের কথা শুনে জোসেফ ভিন্ন একটা স্টাইল মেনে নিজের নাম বলে। কিন্তু জোসেফের নাম বলার স্টাইল তাদের খুব একটা পছন্দ হয় না, তাই জোসেফ এসব বাদ দিয়ে সবাইকে পড়ায় মনোযোগী হতে বলে। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে 4 জন ছাত্র আলাদা আলাদা ক্লাসে পড়ে। তার মানে জোসেফকে এখন একই রুমে একই ক্লাসে 4 জন আলাদা শ্রেণীর বাচ্চাকে একসঙ্গে পড়াতে হবে। এটা ভেবেই জোসেফের চান্দি গরম হয়ে যায়। একটু পর জোসেফ তাদের পড়ানো শুরু করতেই ক্ষুধা লেগেছে বলে বাচ্চারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এসবে বিরক্ত হয়ে জোসেফ ফোন করার জন্য বাহিরে চলে আসে। কিন্তু পুরো লেক ঘুরে ঘুরেও জোসেফ তার মোবাইলে নেটওয়ার্ক খুঁজে পায় না, তাই ব্যর্থ হয়ে আবার বোর্ড হাউসে ফিরে আসে। কিন্তু ফিরে এসে জোসেফ দেখে বাচ্চারা ক্লাসরুম থেকে বেরিয়ে লেকের পানিতে গোসল করছে। এটা দেখে জোসেফ সবাইকে ডেকে নিয়ে এসে বকতে বকতে বলে, তোমরা লেকের পানিতে নেমেছো কেন? যদি তোমরা কেউ ডুবে যেতে তাহলে কি হতো? বাচ্চারা বলে, এটা অসম্ভব, আমাদের জন্মই হয়েছে লেকের উপরে, তাই আমরা জন্মের দিন থেকেই সাঁতার জানি। এভাবে মুখে মুখে তর্ক করার জন্য জোসেফ রাগ করে শাস্তি স্বরূপ তাদেরকে উঠবোস করতে বলে। কিন্তু বাচ্চারা বলে, আমরা জানি না কিভাবে উঠবোস করতে হয়। জোসেফ তখন তার ভাঙ্গা হাত নিয়ে উঠবোস করে দেখাতে গেলে বাচ্চারা তাকে দেখে হাসতে শুরু করে। এটা দেখে জোসেফ রাগ করে একটা স্টিক দিয়ে বাচ্চাদের মারতে থাকে। কিন্তু এতে সেখানে থাকা সব থেকে ছোট বাচ্চাটি ভয়ে কান্না শুরু করে দেয়। কাঁদতে কাঁদতে বলে, মোনালিসা ম্যাডাম খুব ভালো ছিল, সে আমাদের কখনোই মারেনি, কিন্তু টিচার জোসেফ একদম ভালো না। তো বাচ্চাটিকে কাঁদতে দেখে জোসেফেরও অনেক খারাপ লাগে, তাই সে রাতে নিজের হাতে রান্না করে সবাইকে খেতে দেয়। এরপর বাচ্চারা ঘুমিয়ে পড়লে জোসেফ ছাদে এসে তার গার্লফ্রেন্ডের ভিডিও দেখতে থাকে। আমরা দেখি জোসেফ শহরে তার গার্লফ্রেন্ডের সঙ্গে অনেক খুশি ছিল, কিন্তু এখানে একা একা থাকতে তার একেবারেই ভালো লাগছে না, তাই মন খারাপ করে জোসেফ আজকে ছাদেই সময় কাটায়। এরপর সিন চলে আসে পরের দিন সকালে। আমরা দেখি শনিবার এবং রবিবার এই স্কুল বন্ধ থাকে, তাই সব বাচ্চারা বাড়িতে ফিরে গেলে জোসেফও তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে শহরে চলে আসে। তবে সর্বপ্রথম জোসেফ তার হাতের চিকিৎসা করাতে হাসপাতালে যায়। এরপর হাতে প্লাস্টার করিয়ে নিয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসতেই দেখে তার গার্লফ্রেন্ড তারই বাইক নিয়ে অন্য আরেকটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। কোন মনটা তাইলে কি কয়? এসব দেখে জোসেফ মনে ভীষণ কষ্ট পায়। বাট তারপরেও বাড়িতে এসে গার্লফ্রেন্ডকে বলে, মাত্র 1 সপ্তাহ আমি বাড়ির বাইরে ছিলাম আর এর মাঝেই তুমি নতুন একটা জুটিয়ে নিয়েছো, কেন আমার সাথে এমন করলে? আমার সমস্যা কি ছিল? মেয়েটি বলে, তোমার সঙ্গে আমার কোনো ভবিষ্যৎ নেই, কারণ তুমি কোনো পার্মানেন্ট জব করো না, তাই আমি তোমার সঙ্গে থেকে রিস্ক নিতে চাই না। এটা শুনে জোসেফ প্রচন্ড কষ্ট পায়। যে মেয়ের কথা ভেবে সামান্য কিছু টাকার জন্য সে এত দূরে নির্জন এক বোর্ড হাউস স্কুলে জব করতে এসেছে, সেই মেয়েই তাকে এভাবে ধোঁকা দিয়ে যাচ্ছে। তাই জোসেফ কষ্টে কান্না
করতে করতে তার বাইকটি নিয়ে আবার সেই বোট হাউসে ফিরে আসে। এরপর বুক ভরা কষ্ট নিয়ে সেখানে শুয়ে থাকার সময় হঠাৎ করেই মোনালিসার ডায়েরিটা আবার তার চোখে পড়ে। তাই আবার সে মোনালিসার ডায়েরিটা পড়তে শুরু করে আর সিন চলে আসে 1 বছর অতীতে। আমরা দেখি মোনালিসাও প্রথমে শহরে এসে তার শরীরের র্যাশগুলোর চিকিৎসা করিয়েছিল। এসব দেখে মোনালিসার বয়ফ্রেন্ড শিচান তাকে ওই ভাঙা বোট হাউস থেকে ট্রান্সফার নিয়ে শহরে আসতে বলে। মোনালিসা বলে তার পক্ষে এখন আর এটা করা সম্ভব নয়, কারণ প্রিন্সিপাল তাকে ট্রান্সফার দিবে না। এটা শুনে শিচান বলে সবার আগে তুমি তোমার হাতের ওই ট্যাটুটা রিমুভ করো, তাহলেই প্রিন্সিপাল তোমাকে ট্রান্সফার দিয়ে দিবে। আর তাছাড়াও ওই 5-6 জন বাচ্চাকে পড়ানোর জন্য এত দূরে বোট হাউসে চাকরি করে তুমি কত টাকায় বা ইনকাম করতে পারবে? শিচানের মুখে এই কথা শুনে মোনালিসার মাথা গরম হয়ে যায়, কারণ শিচান একজন টিচার হয়ে আর একজন টিচারের স্যালারির কটাক্ষ করলো। তাই এসব নিয়ে ঝগড়া করতে করতে একটা সময় তাদের দুজনের মাঝে ব্রেকআপ হয়ে যায়। এরপর মোনালিসা বোট হাউসে ফিরে এসে তার ডায়েরিতে লেখে ছেলেরা কেন এত নিষ্ঠুর হয়, তারা সব সময় কেন নিজেদের কথা ভাবে। আজ থেকে আমি এই বোট হাউস স্কুলের নাম দিলাম স্কুল অফ ব্রোকেন হার্ট, যার বাংলা অর্থ ভাঙা হৃদয়ের স্কুল। এই বলেই মোনালিসা লেকের পানিতে ঝাঁপিয়ে পড়ে। বর্তমানে জোসেফও মোনালিসার ডায়েরি পড়ার পরে সেও মোনালিসার মতো বাইক নিয়ে লেকের পানিতে ঝাঁপিয়ে পড়ে। আর এভাবেই তারা দুজনে তাদের সব দুঃখ কষ্ট ভুলে যায়। পরের দিন জোসেফ টয়লেটে বসে আবার মোনালিসার ডায়েরি পড়তে শুরু করে, কিন্তু সে দেখে মোনালিসার ডায়েরির পুরো 1 পাতা জুড়ে লিখে রেখেছে এই পৃথিবীতে আমি বড় একা। ঠিক তখনই জোসেফ অন্য আরেকটা পাতায় দেখে মোনালিসা এই বোট হাউস নিয়ে আরো একটি গল্প লিখে রেখেছে। একদিন মোনালিসা যখন স্কুলে বাচ্চাদের পড়াচ্ছিল তখন অন্যদিকে অ্যানি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়, কিন্তু হঠাৎ করেই অ্যানির চিৎকার চেঁচামেচি শুনে সবাই বাহিরে চলে আসে। কি হয়েছে অ্যানির কাছে জানতে চাইলে অ্যানি বাথরুমের দিকে দেখিয়ে দেয়। মোনালিসা ভয়ে ভয়ে বাথরুমে এসে দেখে তাদের বাথরুমের নিচে মানুষের পচে যাওয়া একটা মরা দেহ ভেসে এসেছে। এটা দেখে বাচ্চারাও প্রচন্ড ভয় পেয়ে যায়। তাই মোনালিসা আর কোনো উপায় না পেয়ে সাহস করে সে নিজেই ডেড বডিটাকে সেখান থেকে উপরে তুলে নিয়ে আসে। এরপর পুলিশকে খবর পাঠালে তারা এসে ডেড বডিটাকে নিয়ে যায়। এই ঘটনার পর অ্যানি ভয় পেয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য বের হয় এবং মোনালিসাকেও এখান থেকে চলে যেতে বলে, কিন্তু মোনালিসা বলে আমিও এখান থেকে চলে গেলে এই স্কুলটা বন্ধ হয়ে যাবে, সেই সাথে এই বাচ্চাদের পড়াশোনাও, তাই আমি যেতে পারবো না। মোনালিসা যেতে রাজি না হলে অ্যানি মোনালিসাকে একা রেখেই সেখান থেকে চলে যায়। আর এদিকে মোনালিসার রাতে তার ডায়েরিতে বড় করে লেখে নেভার গিভ আপ, কখনোই হাল ছাড়বে না। তো মোনালিসা যখন তার ডায়েরিতে এসব লেখছিল ঠিক তখনই পাশের রুম থেকে সব বাচ্চারা ভয়ে মোনালিসার সঙ্গে ঘুমাতে আসে। এটা দেখে মোনালিসাও অনেক খুশি হয়, কারণ সে কখনো ভাবেইনি তার হাতের এই 3টি স্টারের ট্যাটু তাকে এত দূরে নিয়ে আসবে এবং এই বাচ্চাদের কাছে তাকে এতটা আপন করে দিবে। সিন বর্তমানে চলে আসে। বাথরুমের ডেড বডি পাওয়ার ঘটনাটা পড়ে জোসেফ ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে বাইরে চলে আসে, কিন্তু মোনালিসার এমন সাহস আর আত্মবিশ্বাস দেখে জোসেফের অনেক ভালো লাগে। তাই সে মোনালিসার লেখা আরো কিছু ঘটনা পড়তে শুরু করে। আর এখান থেকে সিন শিফট হয়ে চলে আসে মোনালিসার কাছে। তো অতীতে সেই বোট হাউসে এভাবেই মোনালিসার জীবনে কিছুদিন পার হয়ে গেলে হঠাৎ করে একদিন শিচান তার সঙ্গে দেখা করতে আসে। এরপর সেই দিন মোনালিসার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চেয়ে তাকে ব্রেকআপের কথাটা ভুলে যেতে বলে। মোনালিসা প্রথমে একটু অভিমান করে থাকলেও সে শিচানকে সত্যিই ভালোবাসে, তাই একটু পরে সব অভিমান ভুলে আবার দুজনে এক হয়ে যায়। পরের দিন মোনালিসা তার ডায়েরিতে লেখে যা কিছুই হয়ে যাক না কেন আমি বাচ্চাদের ভালোভাবে পড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করব। এটা লিখে মোনালিসা পরের দিন থেকেই বাচ্চাদেরকে খুব ভালোভাবে পড়াতে শুরু করে। আর মোনালিসার কথা মতো বাচ্চারাও মনোযোগী হয়ে পড়াশোনা করতে থাকে। তো বর্তমানে মোনালিসার ডায়েরি পড়ার পরে জোসেফও ঠিক করে সেও ঠিক একইভাবে বাচ্চাদেরকে পড়াবে। তাই জোসেফ ক্লাসে মোনালিসাকে কপি করে বাচ্চাদেরকে পড়াতে শুরু করে, কিন্তু বাচ্চারা তার কথাই কোনো গুরুত্বই দেয় না। এটা দেখে জোসেফ আর কোনো উপায় না পেয়ে সবাইকে এক এক করে পড়াতে শুরু করে। এরপর গুড্ডু সিং নামের এই পিচ্চির কাছে এসে এতে অ্যাপল, বিতে ব্যাট আর সিতে ক্যাট বলতে বলে, কিন্তু গুড্ডু সিং সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল না বলে হঠাৎ করে সাপ সাপ বলে চিৎকার করতে শুরু করে। এটা শুনে জোসেফ পিছন ফিরে তাকাতেই তার পিছনে একটা সাপ দেখে ভয়ে লাফাতে লাফাতে ছুটে সেখান থেকে বাহিরে চলে আসে, কিন্তু ভিতরে বাচ্চারা সাহায্যের জন্য তাকে ডাকতে থাকে। তাই জোসেফ সাহস করে ক্লাসের ভিতরে গিয়ে ভয়ে ভয়ে সাপটিকে তাড়ানোর চেষ্টা করে। আর এভাবেই ফাইনালি সাপটিকে তাড়িয়ে দেওয়ার পরে জোসেফ লক্ষ্য করে তার হাতে সাপের কামড় লেগেছে, এই কাম সারছে। এটা দেখে জোসেফের অবস্থা তো পুরো খারাপ হয়ে যায়। জোসেফ ধ্যাম করে পড়ে গিয়ে কিছু একটা দিয়ে ছাত্রছাত্রীকে তার হাতে বাঁধন দিতে বলে। এটা শুনে একটা ছেলে তার টি শার্ট খুলে জোসেফের হাতে বাঁধন দেয়। জোসেফ বলে কেউ আমাকে হাসপাতালে নিয়ে যাও, আমি চোখে ঘোলা দেখতেছি। এটা শুনে আরেকটি ছেলে জোসেফকে জাগিয়ে রাখার জন্য তার গালে ধাপ করে একটা চড় মারে। এরপর সবাই মিলে টেনে হিসড়ে জোসেফকে হাসপাতালে নিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই গুড্ডু সিং পিছন থেকে বলে আরে দাঁড়াও, স্যারকে সাপে কাটেনি, সেটা আসলে ভাঙা চেয়ারের পেরেক ছিল। এটা শুনেই বাচ্চারা জোসেফকে ছেড়ে দেয় আর সাপে কাটার ব্যাপারটি নিয়ে মজা করতে থাকে। এরপর সবাই মিলে জোসেফের হাতের ব্যান্ডেজে যে যা পারে এঁকে দিতে থাকে। তখন এদের মাঝে একজন একটা
স্টার একে লিখে দেয় টিচার জোসেফ অনেক কুল। এটা দেখে জোসেফ অনেক খুশি হয়, আর এভাবেই ধীরে ধীরে জোসেফ বাচ্চাদের কাছে প্রিয় একজন টিচার হয়ে ওঠে। এরপর থেকে মোনালিসা যেভাবে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াতো, ঠিক তেমন ভাবে জোসেফও তাদেরকে রান্না করে খাওয়ায়। যেভাবে মোনালিসা সবার সাথে মজা করে সময় কাটাতো, তেমন ভাবে জোসেফও স্কুলের ছাদে উঠে বাচ্চাদের বক্সিং শেখানোর মাধ্যমে অনেক মজা করে। এরপর বাচ্চারা 1 বছর আগে মোনালিসাকে যেভাবে সাঁতার শিখিয়েছিল, ঠিক তেমন ভাবে জোসেফকেও বোট চালানো শেখায়। আসলে মোনালিসার ডায়েরি পড়ার পরেই জোসেফ বুঝতে পেরেছে কিভাবে বাচ্চাদের সঙ্গে মিলেমিশে থাকতে হয়। এজন্য সবাই এখন জোসেফকে মোনালিসার মতো পছন্দ করতে শুরু করেছে। এদিকে জোসেফ মোনালিসার ডায়েরি পড়তে পড়তে নিজের অজান্তেই মিস মোনালিসাকে ভালোবেসে ফেলেছে। তাই মোনালিসা 1 বছর আগে যে পোলে নিজের উচ্চতা লিখে রেখে গিয়েছিল, জোসেফ এখন সেই পোলে মোনালিসাকে কল্পনা করে তার সঙ্গে এমন ভাবে খুনসুটি করতে থাকে। কিন্তু জোসেফের মন মিস মোনালিসার সম্পর্কে আরো অনেক কিছু জানতে চায়। তাই সব বাচ্চাদের পুরো বোর্ড হাউস তল্লাশি করতে লাগিয়ে দেয়, যাতে করে সে মোনালিসার রেখে যাওয়া কোনো স্মৃতি খুঁজে পায়। তো এভাবেই কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর হঠাৎ করে টন নামের বাচ্চা মিস মোনালিসার ফটো খুঁজে পায়। এটা দেখে জোসেফ তো প্রচন্ড খুশি হয়, কিন্তু ফটোটা দেখে বাচ্চারা বলে এটা তো মিস মোনালিসা নয়, এটা মোনালিসা ম্যাডামের বান্ধবী অ্যানি, শুধু এই হাতটা মোনালিসা ম্যাডামের। এটা শুনে জোসেফ মোনালিসার হাতে থাকা 3টি স্টার ট্যাটুর সঙ্গে নিজের হাতের স্টার মিলিয়ে অনেক খুশি হয়, আর মোনালিসাকে দেখার আগ্রহ তার আরো বেড়ে যায়। তাই পরের দিন চিত্র অঙ্কন ক্লাসে জোসেফ বাচ্চাদেরকে মোনালিসার ছবি আঁকতে বলে। এটা শুনে গুড্ডু সিং বলে আমরা কেন মোনালিসা ম্যাডামকে আঁকবো, তিনি তো আমাদের হৃদয়ে আছেন। শাবাশ। জোসেফ একটু ভেবে বলে কারণ আমি দেখতে চাই মোনালিসা ম্যাডাম দেখতে কেমন এবং তোমাদের তাকে মনে আছে কিনা। গুড্ডু সিং মাথা নেড়ে বলে কথা ঠিক। তো একটু পরে বাচ্চারা বাচ্চাদের মতোই মোনালিসার ছবি এঁকে জোসেফের হাতে তুলে দেয়, যেগুলো দেখে জোসেফ তো পুরো হতাশ হয়ে যায়। কিন্তু জোসেফের মোনালিসাকে দেখার কৌতূহল এতটাই বেড়ে যায় যে দিনের বেলাতেও সে মোনালিসাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই জোসেফের এই স্বপ্নে পানি ঢেলে দেয় আর চিৎকার করে বলে স্যার তাড়াতাড়ি উঠুন, ঝড় এসেছে। এটা শুনে জোসেফ তাড়াতাড়ি উঠে দেখে বাহিরে বিশাল বড় ঝড় উঠেছে। তাই জোসেফ সব বাচ্চাদেরকে ঘরের ভিতরে ঢুকে দরজা জানালা লাগিয়ে দিতে বলে। কিন্তু এমন প্রবল ঝড়ের কারণে বোর্ড হাউসের এক পাশের দেয়াল হঠাৎ করে ভেঙে পড়ে যায়। এতে বাচ্চারাও প্রচন্ড ভয় পেয়ে যায়। তাই জোসেফ আর কোনো উপায় না পেয়ে সব বাচ্চাদেরকে জড়িয়ে ধরে থাকে। ঠিক তখনই সে লক্ষ্য করে মোনালিসার ডায়েরিটা মেঝেতে পড়ে আছে আর পানির ধাক্কা লেগে লেকের দিকে এগিয়ে যাচ্ছে। এটা দেখে জোসেফ ডায়েরিটা রক্ষা তো করতে চায়, বাট বাচ্চাদেরকে রেখে যেতে পারে না। তাই একটা সময় পানির ধাক্কা লেগে জোসেফের সামনেই মোনালিসার ডায়েরিটা পানিতে পড়ে যায়। একটু পর ঝড় থেমে গেলে জোসেফ এক এক করে মোনালিসার ডায়েরির সেই পাতাগুলো লেকের পানি থেকে খুঁজে নিয়ে আসে। এরপর সেগুলোকে রোদে শুকাতে দিয়ে সব বাচ্চাদের নিয়ে নিজের হাতে আবার সেই বোর্ড হাউসটি ঠিক করার কাজে লেগে পড়ে। এরপর জোসেফ মোনালিসার লেখা ডায়েরিটির ছেঁড়া পাতাগুলোকে অনেক যত্ন করে জোড়া লাগায়। তারপর লেখাগুলোকে স্পষ্ট করার জন্য কলম দিয়ে লেখাগুলোর উপরে হাত ঘোরায়। তো মোনালিসা ডায়েরির যে পাতায় লিখেছিল আমি এখানে একদম একা, জোসেফ সেগুলোকে পুনরায় লিখে দিয়ে নিচে লিখে দেয় আমিও এখানে একা মিস মোনালিসা। তো রাতের বেলা জোসেফ মোনালিসার লেখা আরেকটি ঘটনা পড়তে শুরু করে আর সিন চলে আসে আবার অতীতে। আমরা দেখি মোনালিসা যখন বাচ্চাদের পড়াচ্ছিল তখন চন্দন নামের একটা ছেলে কিছুতেই একটা অঙ্ক বুঝতে পারছিল না। তাই মোনালিসা চন্দনকে ব্ল্যাকবোর্ডের কাছে ডেকে ভালো করে সেই অঙ্কটি বোঝাতে শুরু করে। কিন্তু চন্দন বলে অঙ্ক আমার একদমই ভালো লাগে না, তাই আমি এটা পড়তে চাই না। মোনালিসা বলে অঙ্ক না শিখলে তুমি ডক্টর বা ইঞ্জিনিয়ার কিভাবে হবে? চন্দন বলে আমি ডক্টর বা ইঞ্জিনিয়ার হতে চাই না, আমি শুধু মাছ ধরতে চাই। আগে আমার দাদাও মাছ ধরতো, এখন আমার বাবাও ধরে, তাই আমিও মাছ ধরতে চাই। এটা শুনে মোনালিসার অনেক খারাপ লাগে। তাই সে চন্দনকে বলে চন্দন তুমি কি হতে চাও সেটা নিয়ে ভাবার জন্য তোমার কাছে অনেক সময় আছে, কিন্তু আমাকে তুমি কথা দাও তুমি কখনো পড়াশোনা ছেড়ে দিবে না। মোনালিসার কথা শুনে চন্দন তাকে প্রমিস করে। কিন্তু এক্সামের দিন সবাই এক্সাম দিতে আসলেও চন্দন আসে না। এটা দেখে মোনালিসা বোট নিয়ে সোজা চন্দনের বাড়িতে আসে ও চন্দনকে বলে তুমি এক্সামে কেন যাওনি? তুমি কি তোমার প্রতিশ্রুতি ভুলে গেছো? তখন চন্দনের বাবা বলে আমি ওকে যেতে দেইনি, কারণ ওর বড় ভাই আজকে বাহিরে গেছে, তাই চন্দন আজকে আমার সঙ্গে মাছ ধরতে সাহায্য করবে। মোনালিসা বলে চন্দন পড়াশোনা না করে এক্সাম না দিলে কলেজে কিভাবে ভর্তি হবে? চন্দনের বাবা বলে কলেজে না গেলেও চলবে, কিন্তু মাছ না ধরলে আমরা না খেয়ে থাকবো। মোনালিসা তখন চন্দনের বাবাকে বোঝাতে ধরলে চন্দন বলে মোনালিসা ম্যাডাম আমি স্কুলে যেতে চাইনি, আমি আর পড়তে চাই না, আমি মাছ ধরতে চাই। চন্দনের মুখে এই কথা শুনে মোনালিসা মন খারাপ করে স্কুলে চলে আসে। পরের দিন মোনালিসা বাচ্চাদেরকে জিজ্ঞেস করে যে বড় হয়ে তোমরা কে কি করতে চাও? সবাই তখন একটা কথাই বলে যে তারা বড় হয়ে জেলে হতে চায়। বাচ্চাদের মুখে এই কথা শুনে মোনালিসা হতাশ হয়ে পড়ে। এখান থেকে সিন আবার বর্তমানে আসলে ডায়েরিতে মোনালিসার লেখা ঘটনাগুলো পড়ে জোসেফ ঠিক করে সে চন্দনকে স্কুলে ফিরিয়ে
আনবে। আর এটা ভেবেই জোসেফ পরের দিন চন্দনের বাড়িতে আসে ও চন্দনের বাবাকে বলে আমি চন্দনকে স্কুলে নিয়ে যেতে এসেছি। এটা শুনে চন্দনের বাবা বলে চন্দন স্কুলে গেলে আমাকে মাছ ধরতে সাহায্য কে করবে? জোসেফ বলে এটা নিয়ে চিন্তা করবেন না, আমি আপনাকে মাছ ধরতে সাহায্য করব। এই বলেই সে মাছ ধরার জন্য লেকের পানিতে ঝাঁপিয়ে পড়ে। জোসেফের এমন কাণ্ড দেখে চন্দনের বাবা বলে আরে আরে কি করছো তুমি, এখানে তো কোনো মাছ নেই, আর আমরা তো পরে মাছ ধরতে যাব। তো যাই হোক, এসব কাণ্ড ঘটিয়ে জোসেফ ফাইনালি চন্দনকে স্কুলে নিয়ে আসে। এরপর চন্দনকে ব্ল্যাকবোর্ডে একটি অঙ্ক বোঝাতে শুরু করে। কিন্তু এই অ্যাসেম্বলি টিচার জোসেফ অঙ্কে এতটাই ডাব্বা মারা যে অঙ্কটা করতে গিয়ে পুরো মানকের চিপাই পড়ে যায়। আর এভাবেই কিছুদিন পড়াশোনা চলার পরে বাচ্চাদের হাফ ইয়ারলি এক্সাম চলে আসে। কিন্তু এক্সাম শেষে জোসেফ এক্সাম পেপারগুলো প্রিন্সিপালের কাছে নিয়ে আসলে প্রিন্সিপাল দেখে একটা ছাত্রছাত্রীরও রেজাল্ট ভালো হয়নি। তাই প্রিন্সিপাল জোসেফকে বলে আমি যতটা খারাপ ভেবেছিলাম তোমার ছাত্র তার চেয়েও বেশি খারাপ রেজাল্ট করেছে। নেক্সট এক্সামে বাচ্চারা যদি ভালো রেজাল্ট না করে তাহলে তোমার চাকরিটা চলে যাবে। এটা শুনে জোসেফ চিন্তিত হয়ে সেখান থেকে চলে আসবে। ঠিক তখনই তার মোনালিসার কথা মনে পড়ে। তাই সে আবার প্রিন্সিপালকে জিজ্ঞেস করে স্যার মিস মোনালিসা এখন কোথায় আছে? প্রিন্সিপাল বলে মোনালিসার বিয়ে ঠিক হয়েছে। আসলে বেশ আগে থেকে তার বিয়ের প্ল্যান চলছিল, তাই সে এখন তার বয়ফ্রেন্ড শিচানের স্কুলে ট্রান্সফার নিয়েছে, আর সেই জন্যই আমি তোমাকে ওই বোর্ড হাউসে চাকরি দিয়েছি। এসব শুনে জোসেফ চমকে ওঠে ও কষ্টে তার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। তাই জোসেফ বোর্ড হাউসে ফিরে এসে পুরো ডায়েরিটি আবার ভালো করে দেখতে থাকে, কারণ সে মোনালিসার ডায়েরিতে লেখা প্রতিটি লেখাই খুব ভালো করে পড়েছে, কিন্তু কোথাও মোনালিসা তার বিয়ের ব্যাপারে লিখে রাখেনি। এজন্য জোসেফ এভাবে আবার পুরো ডায়েরিটি চেক করতে শুরু করলে হঠাৎ করে দেখে নদীর পানিতে পড়ে যাওয়ার কারণে ডায়েরির 2টি পাতা জোড়া লেগে গিয়েছিল। আর সেই পেজের মাঝেই মোনালিসা লিখেছিল কিভাবে শিচান তাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। তো জোসেফ মোনালিসার লেখাগুলো আবার পড়তে শুরু করলে সিন আবার অতীতে চলে আসে। একদিন শিচান মোনালিসাকে তার স্কুলে ডেকে নিয়ে এসেছিল। এরপর ছাত্রছাত্রীদের মাধ্যমে ব্যান্ড বাজিয়ে অনেক রোমান্টিক স্টাইলে মোনালিসাকে বিয়ের জন্য প্রপোজ করে বলেছিল আমি শুধুমাত্র তোমাকে প্রতি সাপ্তাহিক ছুটিতে একবার করে দেখতে চাই না, আমি রোজ তোমাকে দেখতে চাই, প্রতিটি সকাল থেকে শুরু করে সারাটা দিন শুধু তোমায় দেখতে চাই, তাই তুমি কি আমায় বিয়ে করে আমার স্কুলে ট্রান্সফার নিবে? শিচানের এমন প্রপোজে মোনালিসা আর না করতে পারে না। বর্তমানে জোসেফ মোনালিসার এসব লেখা পড়ে প্রচন্ড কষ্ট পায়, আর সে রাগ করে মোনালিসার ডায়েরিটা পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছু একটা ভেবে হঠাৎ করেই সেই ডায়েরিটাকে আগুনের হাত থেকে বাঁচিয়ে নেয়। পরের দিন জোসেফ ডায়েরিটা নিয়ে মোনালিসার ট্রান্সফার হওয়ার সেই স্কুলে এসে মোনালিসাকে খুঁজতে শুরু করে। এভাবে কিছুক্ষণ খোঁজার পর হঠাৎ করেই সেখানে মোনালিসার সঙ্গে তার দেখা হয়। কিন্তু এখন তো মোনালিসার হাতে সেই 3 স্টারের ট্যাটু নেই, যে কারণে মোনালিসার সঙ্গে দেখা হওয়ার পরেও জোসেফ তাকে চিনতে পারে না। তাই জোসেফ সেখান থেকে ফিরে আসে। এরপর সিন অতীতে গেলে দেখি মোনালিসা এই স্কুলেও বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালি সায়েন্স বোঝানোর চেষ্টা করতেছে। কিন্তু হঠাৎ করেই প্রিন্সিপাল ম্যাম শিচানকে নিয়ে সেখানে আসে। এরপর প্রিন্সিপাল ম্যাম শিচানকে কমপ্লেইন জানিয়ে মোনালিসাকে বাচ্চাদের এভাবে সুইমিং পুলে নামিয়ে দিয়ে ক্লাস করাতে নিষেধ করে, কারণ প্রিন্সিপাল ম্যাম মনে করছে যে এভাবে ক্লাস করালে বাচ্চাদের ক্ষতি হতে পারে। তাই প্রিন্সিপাল ম্যামের কথা মতো শিচানও মোনালিসাকে বাচ্চাদের এভাবে ক্লাস নিতে নিষেধ করে। এসব শুনে মোনালিসা বলে এভাবে প্র্যাকটিক্যালি ক্লাস করালে বাচ্চারা সায়েন্স আরো ভালোভাবে বুঝতে পারে, তাই আমি এসব করি। কিন্তু শিচান মোনালিসার কোনো কথাতেই কান দেয় না। এতে মোনালিসা প্রচন্ড রেগে যায় এবং রাগ করে সেখান থেকে চলে আসতে ধরে। এটা দেখে শিচান মোনালিসার পিছনে এসে তাকে বোঝানোর চেষ্টা করে এবং প্রিন্সিপালের কথায় কষ্ট না পেয়ে মানিয়ে নিতে বলে। শিচানের কথা শুনে মোনালিসা দাঁড়িয়ে যায় ও বলে তোমার কি মনে হয় আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি না? তোমার কথা মতো আমি আমার হাতের ট্যাটু রিমুভ করেছি, ওই বোর্ড হাউস স্কুল থেকে তোমার স্কুলে ট্রান্সফার নিয়েছি, কিন্তু আমি ভুল করেছি। এখানে প্রতিদিন প্রিন্সিপালের সাথে ঝামেলা করার চাইতে আমার বোর্ড হাউসেই ফিরে যাওয়া উচিত। মোনালিসার কথা শুনে শিচান বলে না, তুমি এটা করতে পারো না, কারণ আর 2 মাস পরে আমরা বিয়ে করতে চলেছি। বিয়ের কথা শুনে মোনালিসা কিছুটা শান্ত হয়। এরপর জোসেফ স্কুল থেকে ফিরে আসার সময় শহরের এক উৎসবে কিছু একটা উইশ করে। এরপর সেখান থেকে বোর্ড হাউসে এসে মোনালিসার ডায়েরির খালি পাতায় জোসেফ নিজের কিছু কথা লিখতে থাকে। জোসেফ লেখে আমার মনে হচ্ছে যেন আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কারণ আমি যাকে আমার মনের মানুষ ভেবে এসেছি এখন আমি তাকে হারিয়ে ফেলতেছি। এসব লিখে জোসেফ ইমোশনাল হয়ে পড়ে আর সিন চলে আসে মোনালিসার কাছে। আমরা দেখি মোনালিসা এবার শিচানের কথা মতোই বাচ্চাদের ক্লাস নিচ্ছে। এমন সময় হঠাৎ মোনালিসার কাছে একটা প্রেগনেন্ট মহিলা এসে জানায় যে তার বয়ফ্রেন্ড শিচানি নাকি তার পেটের বাচ্চার বাবা। এটা শুনেই তো মোনালিসার মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর সে কষ্টে কাঁদতে কাঁদতে স্কুল থেকে বেরিয়ে আসতে শুরু করে, কারণ যার জন্য মোনালিসা এত স্যাক্রিফাইস করে আসছে সেই মানুষটাই তার সঙ্গে এভাবে প্রতারণা করেছে, যা মোনালিসা কখনোই কল্পনা করেনি। তো এদিকে এসব ঘটেছে জানতে পেরেই শিচান মোনালিসার কাছে এসে ক্ষমা চাইতে থাকে এবং মোনালিসাকে বোঝানোর চেষ্টা করে যে তার সাথে ওই ঘটনাটা শুধুমাত্র এক রাতের দুর্ঘটনা ছিল। শিচান মোনালিসাকে আরো বলে যে আমি শুধু তোমাকেই ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু মোনালিসা এবার শিচানের কোনো কথা না শুনে গাড়িতে উঠে বসে।
এরপর সে শিচানকে বলে, যদি ওই মেয়ে প্রেগনেন্ট না হতো তাহলে কি তুমি আমায় সত্যিটা বলতে? মোনালিসার এই প্রশ্নের শিচান আর কোনো উত্তর দিতে পারে না। মোনালিসা তখন কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর মোনালিসা পুরনো প্রিন্সিপালের কাছে এসে জিজ্ঞাসা করে, স্যার আমি কি আবার সেই বোর্ড হাউস স্কুলে জয়েন করতে পারবো? প্রিন্সিপাল বলে, হ্যাঁ অবশ্যই, তুমি সেই স্কুলে গেলে আমি অনেক খুশি হব। তাছাড়াও এখন যেই টিচার ওই স্কুলে আছে সে বাচ্চাদের খুব একটা ভালো পড়াতে পারছে না, তাই সে নিজের ইচ্ছাতেই স্কুল ছেড়ে দিয়ে চলে গেছে। তুমি তাহলে কালকেই সেখানে জয়েন করতে পারো। প্রিন্সিপালের কথা শুনে মোনালিসা খুশি হয়ে পরের দিনই সেই বোর্ড হাউস স্কুলে চলে আসে। আর বাচ্চারাও এতদিন পর মোনালিসাকে দেখে অনেক খুশি হয়। ঠিক তখনই সেখানে একজন লোক এসে মোনালিসাকে একটা জেনারেটর দিয়ে বলে, প্রিন্সিপাল তোমার জন্য এই জেনারেটরটা পাঠিয়েছে, 1 সপ্তাহ পর একটি লোক এসে কিছু লাইট লাগিয়ে দিয়ে যাবে। মোনালিসা লোকটিকে বলে, আচ্ছা স্কুলটা এমন পরিবর্তন হয়েছে কেন, আপনি কি জানেন? লোকটি বলে, একটা ঝড়ে এই স্কুল ভেঙে গিয়েছিল, তখন মিস্টার জোসেফ নিজের হাতে এই স্কুলটি মেরামত করেছে। তো লোকটির কথা শুনে মোনালিসা স্কুলটি দেখতে শুরু করলে হঠাৎ করেই সেখানে সেই চন্দন চলে আসে। চন্দনকে স্কুলে দেখে মোনালিসা অবাক হয়ে যায়, সাথে অনেক খুশি হয়। এরপর সবার হাইট মাপার সময় মোনালিসা চন্দনকে বলে, আবার পড়াশোনায় ফিরে আসলে কেন? চন্দন বলে, টিচার জোসেফ আমাকে স্কুলে নিয়ে আসার জন্য বাবাকে মাছ ধরতে সাহায্য করেছিল, তাই আমি স্কুলে আসতে পেরেছি। এসব শুনে মোনালিসা বলে, তাহলে কি তুমি সত্যিই পড়াশোনা করতে চাও? চন্দন বলে, হ্যাঁ ম্যাডাম, টিচার জোসেফ আমাকে বলেছে যে সব কাজের জন্যই পড়াশোনার প্রয়োজন আছে, যাতে কেউ আমাকে ঠকাতে না পারে। চন্দনের কথা শুনে মোনালিসা সেই পোলে জোসেফের উচ্চতা দেখেও মনে মনে ভাবে জোসেফ নিশ্চয়ই একজন ভালো মনের মানুষ হবে। সেই সাথে মোনালিসা এটাও বুঝতে পারে যে পড়াশোনা শুধুমাত্র ডক্টর বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্যই প্রয়োজন না, একজন জেলে হওয়ার জন্যও পড়াশোনার প্রয়োজন আছে। তো বাচ্চাদের মুখে এসব কথা শুনে জোসেফের ব্যাপারে জানার জন্য মোনালিসার মনে আরো কৌতূহল বাড়তে থাকে। এরই মাঝে মোনালিসার কাছে শিচানের একটি চিঠি আসে, কিন্তু মোনালিসা রাগ করে চিঠিটা না পড়েই রেখে দেয়। পরের দিন ক্লাসরুমে বাচ্চাদের পড়ানোর সময় মোনালিসা হঠাৎ করে নিজের সেই পুরনো ডায়েরিটি খুঁজে পায়, কিন্তু ডায়েরির এমন অবস্থা দেখে মোনালিসা অনেক অবাক হয়। সেই সাথে মোনালিসা এটা ভেবে অনেক খুশি হয়ে যায় যে একজন মানুষ তার নষ্ট হয়ে যাওয়া ডায়েরিটাকে কতটা যত্ন করে ঠিক রাখার চেষ্টা করেছে। এসব দেখতে দেখতে মোনালিসা তার উদ্দেশ্যে ডায়েরিতে লিখে যাওয়া জোসেফের কথাগুলো পড়তে শুরু করে। জোসেফ লিখেছে, আমার মনে হচ্ছে যেন আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কারণ আমি যাকে আমার মনের মানুষ ভেবে এসেছি এখন তাকে আমি হারিয়ে ফেলতেছি। প্রিন্সিপালের কাছে মিস মোনালিসার বিয়ের কথা শুনে আমি সত্যিই অনেক কষ্ট পেয়েছি। মিস মোনালিসা, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমরা দুজনেই এই স্কুলের মেম্বার, স্কুল অফ ব্রোকেন হার্টসের মেম্বার। যখন আপনার মতো আমার হৃদয়টাও ভেঙে গিয়েছিল তখন আমি আপনার মতো লেকের পানিতে ঝাঁপিয়ে পড়েছিলাম। গত 6 মাস ধরে এই স্কুলের বাচ্চারা আর এই লেকে আমার সঙ্গী ছিল, আর সেই সাথে ছিল মিস মোনালিসাকে নিয়ে আমার বুক ভরা কল্পনা। একদিন শহর থেকে ফিরে আসার সময় আমি লুইথম উৎসবে নদীতে ফুল ভাসিয়ে দিয়েছিলাম আর আপনার জন্য উইশ করেছিলাম যাতে আপনি সারা জীবন ভালো এবং সুখে থাকতে পারেন। জানেন, কখনো ভাবিনি আমি একজন টিচার হব, আর আমি খুব ভাগ্যবান যে টিচার হওয়ার পর আমি আপনার ডায়েরিটি পেয়েছি, কারণ এখানে প্রথম পথ চলাটা আমার জন্য কঠিন হতো, কিন্তু আপনার ডায়েরিটা আমাকে সেই কঠিন পথটা সহজ করে দিয়েছে। তবে পরীক্ষার আগে বাচ্চাদের পড়াতে আমার অনেক কষ্ট হয়েছিল। বাচ্চাদের কোনো অঙ্ক শেখানোর জন্য আমার আগে লুকিয়ে লুকিয়ে টয়লেটে গিয়ে সেটা শিখতে হতো, তারপর আমি সেই অঙ্কগুলো বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে পারতাম। কিন্তু একদিন ট্রেনের অঙ্ক করাতে গিয়ে দেখলাম চন্দন ছেলেটা কিছুতেই বুঝতেছে না। তখন আমি বুঝতে পারলাম যে এই বাচ্চারা কখনো ট্রেন দেখেনি, তাই বাচ্চাদের ট্রেনের অঙ্ক বোঝানোর জন্য এই স্কুলটিকে একটি বোটের সাথে বেঁধে তাদেরকে আমি পুরো লেক ঘুরিয়েছিলাম। এভাবেই দেখতে দেখতে এক্সামের দিন চলে আসে, কিন্তু এক্সামে সবাই পাশ করতে পারলেও চন্দন পাশ করতে পারে না, যে কারণে সে কান্না করতে করতে বেরিয়ে এসে আমাকে বলেছিল আমি প্রশ্নটির উত্তর দিতে পারতাম, কিন্তু সময়ের অভাবে আমি সেটা দিতে পারিনি। চন্দনের কথা শুনে সেদিন আমি বুঝেছিলাম যে এটা চন্দনের নয়, আমার ব্যর্থতা ছিল। আমি চন্দনকে ভালোভাবে শেখাতে পারিনি, তাই আমি সেদিন প্রিন্সিপালের কাছে গিয়ে এই বোর্ড হাউস থেকে রিজাইন নিয়েছিলাম, যাতে আমি আরো ভালো করে পড়াশোনা করে এই বোর্ড হাউসে ফিরে এসে বাচ্চাদের আরো ভালোভাবে পড়াতে পারি। তবে আমার একটাই চিন্তা ছিল যে আমি চলে গেলে এই বোর্ড হাউস স্কুলের কি হবে, কিন্তু প্রিন্সিপাল তখন আমাকে বলেছে যে বাচ্চাদের নিয়ে তুমি কোনো চিন্তা করো না, মিস মোনালিসা আবার এই স্কুলে ফিরে আসবে। প্রিন্সিপালের মুখে আপনার আসার কথা শুনে আমি যতটা খুশি হয়েছি ঠিক ততটাই চিন্তামুক্ত হয়েছি, তাই আমি এখন আপনার ডায়েরিটা ফিরিয়ে দিলাম। ইতি জোসেফ। জোসেফের এই লেখাগুলো পড়ে মোনালিসা অনেক খুশি হয়। এরপর একদিন মোনালিসা বাচ্চাদের এক্সাম পেপারগুলো নিয়ে প্রিন্সিপালের কাছে আসে। সেগুলো প্রিন্সিপালকে দেখালে প্রিন্সিপাল অনেক অবাক হয়, কারণ এইবার এক্সামে সবাই অনেক ভালো রেজাল্ট করেছে। তাই প্রিন্সিপাল খুশি হয়ে মোনালিসাকে ধন্যবাদ জানায়। মোনালিসা প্রিন্সিপালের কাছে জোসেফ কোথায় আছে জানতে চায়, কিন্তু প্রিন্সিপাল মোনালিসাকে সেটা বলতে না পারলেও জোসেফের রেখে যাওয়া অ্যাপ্লিকেশন ফর্মটি মোনালিসাকে দেয়। মোনালিসা সেই অ্যাপ্লিকেশন ফর্মটিতে জোসেফের বক্সিং খেলার কিছু ফটো দেখতে পায়, আর জোসেফের ফটো দেখে মোনালিসা অনেক খুশি
হয়। এরপর মোনালিসা সেখান থেকে ফিরে আসার সময় সেই ফর্ম থেকে পাওয়া জোসেফের নাম্বারে কল করে, কিন্তু বর্তমানে জোসেফের কাছে সেই নাম্বারটি না থাকায় মোনালিসা তাকে ফোনেও পায় না। তাই বাধ্য হয়ে এবার ফর্মের ঠিকানা অনুযায়ী জোসেফের বাড়িতেই চলে আসে। কিন্তু জোসেফের গার্লফ্রেন্ডকে দরজা খুলতে দেখে মোনালিসার মনটা খারাপ হয়ে যায়। তখনই ভিতরে আরেকটি ছেলেকে দেখে মোনালিসা বুঝতে পারে সে আসলে ভুল ভেবেছে। তাই সে মেয়েটিকে জোসেফের ব্যাপারে জিজ্ঞেস করলে মেয়েটি বলে জোসেফ অনেকদিন আগেই এখান থেকে চলে গেছে। এই বলেই দরজা বন্ধ করে দেয়। মোনালিসা আর কোনো উপায় না পেয়ে আবার বোর্ড হাউসে ফিরে আসে। এরপর রাতে তার ডায়েরিতে লেখা জোসেফের কথাগুলো আবার পড়তে শুরু করে। মোনালিসা দেখে জোসেফ সেখানে একটা অঙ্ক লিখে বলেছে যে ভগ্নাংশের অঙ্ক অনেক কঠিন। ঠিক এমন সময় সেখানে জোসেফ চলে আসে। এরপর জোসেফ ব্ল্যাকবোর্ডে অঙ্কটি লিখে মোনালিসাকে সেটার সমাধান করে দিতে বলে। মোনালিসা তখন জোসেফকে অঙ্কটা বোঝাতে শুরু করলে জোসেফ এক দৃষ্টিতে মোনালিসার দিকে তাকিয়ে থাকে। এতে মোনালিসা অনেক খুশি হয়, কিন্তু অঙ্কটার সমাধান করতেই মোনালিসা দেখে জোসেফ সেখানে নেই। আসলে জোসেফের মতো মোনালিসাও এখন জোসেফকে নিয়ে কল্পনা করতে শুরু করেছে। মানে জোসেফ যেমন নিজের অজান্তেই মোনালিসাকে ভালোবেসে ফেলেছে, মোনালিসাও তেমনই নিজের অজান্তেই জোসেফকে ভালোবেসে ফেলেছে, যে কারণে সে এখন জোসেফের ফিরে আসার অপেক্ষা করছে। পরের দিন মোনালিসা মাস্ক কিনতে বাজারে আসলে জেনারেটর দিয়ে যাওয়া সেই লোকটি মোনালিসাকে বলে, ম্যাডাম, টিচার জোসেফ আমার মাধ্যমে স্কুলে একটা চিঠি পাঠিয়েছে। আপনি ছিলেন না বলে আপনাকে চিঠিটা দেওয়ার জন্য আমি গুড্ডু সিং এর হাতে দিয়েছি। এটা শুনেই মোনালিসা বাজার রেখে দিয়ে তাড়াতাড়ি স্কুলের দিকে আসতে থাকে। সিন চলে আসে গুড্ডু সিং এর কাছে। আমরা দেখি গুড্ডু সিং প্রকৃতির ডাকে সাড়া দিতে দিতে সেই চিঠিটা পড়তেছে। তো একটু পরে কাজ হয়ে গেলে টিস্যু নিতে গিয়ে চিঠিটা মুখে রেখে দেয়। আর তখনই হঠাৎ করে বাথরুমে অন্য বাচ্চারা উকি মারতে আসে। এটা দেখে চিঠিটা গুড্ডু সিং এর মুখ থেকে সোজা পানিতে পড়ে যায়। তো এরপর মোনালিসা ফিরে এসে গুড্ডু সিং কে চিঠিটার ব্যাপারে জিজ্ঞেস করলে গুড্ডু সিং ঘটনাটা খুলে বলে, কিন্তু চিঠিটা না পেয়ে মোনালিসার মনটা অনেক খারাপ হয়ে যায়। তখনই গুড্ডু সিং বলে, ম্যাডাম, আমি সেটা পড়েছি। এটা শুনে মোনালিসা কৌতূহল নিয়ে গুড্ডু সিং এর কাছে জানতে চায় যে চিঠিটাতে কি লেখা ছিল। গুড্ডু সিং তখন অনেক কষ্টে শুধু এটুকু বলতে পারে যে সামনের ছুটিতে টিচার জোসেফ এখানে আসবে। এটা শুনেই মোনালিসা অনেক খুশি হয়। এরপর সে সব বাচ্চাদেরকে নিয়ে পুরো বোর্ড হাউস স্কুলটি পরিষ্কার করতে লেগে পড়ে, কারণ সামনের ছুটিতে জোসেফ এখানে আসবে। কিন্তু জোসেফ আসার আগেই হঠাৎ করে সেখানে শিচান চলে আসে। এরপর শিচান মোনালিসার কাছে ক্ষমা চেয়ে বলে, তুমি আমার সঙ্গে ফিরে চলো মোনালিসা। আমি জানি আমার ভুল ক্ষমার যোগ্য নয়, তাই আমি তোমাকে কোনো অজুহাত দিব না, এমনকি তোমাকে জোরও করব না যে তুমি আগের মতো আমাকে ভালোবাসো। কিন্তু আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি মোনালিসা। আমি তোমার কাছে রিকোয়েস্ট করে বলছি যে প্লিজ আমাকে আর একবার সুযোগ দাও। সিন চলে আসে রাতে। মোনালিসা কান্না করতে করতে শিচানের পাঠানো চিঠিগুলো পড়তে থাকে, যেখানে শিচান লিখেছে যে মোনালিসা, আমি জানি আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। তুমি আমার স্কুলে এসে খুশি নেই জানার পরেও আমি তোমাকে আমার স্কুলে থাকার জন্য বাধ্য করেছি। তুমি জানো আমি আমার সেই বাচ্চাটার সমস্ত দায়িত্ব নিয়েছি, কিন্তু সেই মহিলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। প্লিজ আমার জীবনে ফিরে আসো, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই মোনালিসা। চিঠিতে এসব পড়ে মোনালিসা আবার শিচানের প্রতি দুর্বল হয়ে পড়ে। তাই শিচানকে ক্ষমা করে দিয়ে মোনালিসা আবার তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সিন চলে আসে পরের দিন সকালে। আমরা দেখি আজকে ফাইনাল এক্সামের রেজাল্ট বের হয়েছে। তাই মোনালিসা সব বাচ্চাদেরকে ডেকে বলে, ফাইনাল এক্সামে তোমরা সবাই পাশ করেছো। এটা শুনে সবাই অনেক খুশি হলে এক্সামে পাশ করার জন্য মোনালিসা সবাইকে উপহার দেয়। এরপর সবাইকে বিদায় জানিয়ে সে আবার তার বয়ফ্রেন্ড শিচানের সঙ্গে ফিরে যায়। কিন্তু রাস্তায় হঠাৎ করেই শিচান মোনালিসাকে তার ডায়েরিটা ফিরিয়ে দেয়। এটা দেখে মোনালিসা অবাক হয়ে ডায়েরির শেষ পাতাটা পড়তে শুরু করে, যেটা মোনালিসা জোসেফকে উদ্দেশ্য করে লিখে সেই বোর্ড হাউসে রেখে দিয়েছিল। তো মোনালিসা সেখানে লিখেছে, মিস্টার জোসেফ, আমাদের এইবারেও দেখা হলো না, কিন্তু বাচ্চারা আপনাকে দেখে নিশ্চয়ই অনেক খুশি হবে। তারা আমার কাছে আপনারা অনেক গল্প করেছে। আপনি জানেন 2 দিন আগে আমরা চন্দনের 6 পাস করার জন্য পার্টি করেছি। আমি কখনোই ভাবিনি যে চন্দনকে পাস করাতে পেরে আমি এত খুশি হব, কিন্তু আপনি আমাকে বোঝাতে শিখিয়েছেন যে কেন আমি একজন টিচার হয়েছি। তাই আমি আপনাকে আমার হৃদয়ের গভীর থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইতি মোনালিসা। আসলে মোনালিসা আসার সময় ইচ্ছে করেই ডায়েরিটা জোসেফের জন্য সেখানে রেখে এসেছিল, কিন্তু সে ভাবেইনি যে শিচান সেটা সাথে করে নিয়ে আসবে। তো যেতে যেতে মোনালিসার জোসেফের কথা মনে পড়তে থাকে। তাই সে শিচানকে বলে, শিচান জানো, আমার আগে যে টিচার এখানে ছিল সে বাচ্চাদের একটা ট্রেনের অঙ্ক বোঝানোর জন্য পুরো স্কুলকে একটা বোটের সাথে বেঁধে লেকে ঘুরিয়েছিল, কারণ সেই বাচ্চারা আগে কখনো ট্রেন দেখেনি। মোনালিসা তখন শিচানের কাছে জানতে চাই, এই টিচার সম্পর্কে তুমি কি মনে করো? শিচান বলে, আমি মনে করি তার মাঝে অনেক আত্মবিশ্বাস আছে, কিন্তু স্কুলে যদি 50 জন ছাত্রছাত্রী থাকতো তাহলে সে হয়তো এটা করতে পারতো না। যাই হোক, শেষ পর্যন্ত কি ছাত্রছাত্রীরা অঙ্কটি সমাধান করতে পেরেছিল? মোনালিসা বলে, হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত একজন সময়ের অভাবে পরীক্ষায় পাশ করতে পারেনি। শিচান বলে, যদি ওই ছাগল টিচার বোর্ড হাউসটি লেকে না ঘুরিয়ে সেই সময়টা বাচ্চাদের পড়ানোর কাজে লাগাতো তাহলে বাচ্চাটা অবশ্যই পাশ করতো। মোনালিসা বলে, কিন্তু বাচ্চারা এতে জানতে পেরেছে ট্রেন কাকে বলে।
যদি সেখানে আমি থাকতাম তাহলে আমিও এই টিচারের মতো একই কাজ করতাম। মোনালিসার কথা শুনে শিচান বলে, তুমি আমাকে কি বোঝাতে চাইছো? মোনালিসা বলে, আসলে আমি বুঝতে পেরেছি আমরা কখনোই একে অপরকে বুঝতে পারলাম না, আর ভবিষ্যতেও হয়তো আমরা একে অপরকে বুঝতে পারবো না, তাই আমাদের একসঙ্গে থাকা ঠিক হবে না। এই বলেই মোনালিসা শিচানকে রিজেক্ট করে আবার বোট হাউস স্কুলে ফিরে আসে। কিন্তু এখানে এসে মোনালিসা দেখে পুরো বোট হাউস অন্ধকার হয়ে আছে। বোটের মহিলাটি তখন বলে, আমার মনে হয় সবাই বাড়িতে চলে গেছে। তখন কি আর করার, মোনালিসা মন খারাপ করে সেখান থেকে চলে যেতে ধরে। আর ঠিক এমন সময়ই পুরো বোট হাউসে লাইট জ্বলে ওঠে। এটা দেখে মোনালিসা খুশি হয়ে তাড়াতাড়ি সেই বোট হাউসে ফিরে আসে। এরপর সে ধীরে ধীরে ঘরে আসলে দেখে জোসেফ সেই পুরনো জেনারেটর দিয়ে পুরো বোট হাউসে লাইট জ্বালিয়ে দিয়েছে। জোসেফ পিছনের দিকে ঘুরে দেখার আগেই মোনালিসা তার ডায়েরিটা জোসেফের সামনে ধরে। ডায়েরিটা দেখতেই জোসেফ চমকে উঠে পিছনে তাকায়, আর তখনই সে বুঝতে পারে এটাই মোনালিসা। আজ মোনালিসাকে এভাবে সামনে পেয়ে জোসেফ অনেক খুশি হয় ও এক দৃষ্টিতে মোনালিসার দিকে তাকিয়ে থাকে। এরপর জেনারেটরের এই শব্দের মাঝেই দুজন দুজনকে চিৎকার করে স্বাগতম জানায়। আর তাদের এই লাভ স্টোরিটা এখান থেকেই শুরু হয়। কি তাদের লাভ স্টোরিটা না দেখে এই মুভিটি শেষ হলো দেখে আফসোস হচ্ছে, তাই না? কি করবেন কন, কিচ্ছু করার নেই, স্বামী বিদেশ। তবে একটা কাজ করতে পারেন, আপনার হাতে যদি আমার জন্য কিছু সময় থাকে তাহলে সেটা আমাকে দিয়ে খুশি করতে পারেন। আমার এই চ্যানেলটি নতুন খুলেছি, তাই আপনাদের সাহায্য আমার খুবই প্রয়োজন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, যাতে চ্যানেলটি আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। কি করবেন না?